একটু খেয়াল করলে গতানুগতিক রান্না না খেয়ে আমরা কিন্তু একই সবজি ভিন্ন স্বাদেও খেতে পারি। এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রান্না করব বরবটি দিয়ে তোপসে মাছের চচ্চড়ি আর মিষ্টি কুমড়ো ভর্তা। চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্নার জন্য একটা মিষ্টি কুমড়ো এনেছিলেন। কুমড়োটা বেশ মিষ্টি, তো অর্ধেকটা পাঁচনে দিয়েছি, বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই মিষ্টি কুমড়ো কিছুটা দিয়ে আজ ভর্তা করব, পুরোটা দেব না, এখানেও কম নয়। মিষ্টি কুমড়োটা এত পাকা, কাটা যাচ্ছে না। বটিতে বসালেই একদিকে কাটতে গেলে আরেক দিকে চলে যাচ্ছে, কসকস শব্দ করছে। পাকা মিষ্টি কুমড়ো এরকমই হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেলে এখন রান্না বসিয়ে দিলাম। প্রথমে কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে আসলে এখন দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। মরিচগুলো উঠিয়ে নিচ্ছি, আর বেশি কালো করব না। এভাবে মিষ্টি কুমড়া ভর্তা করলে শুধু ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। উনি বলছিলেন মিষ্টি কুমড়ো ভাজি করতে। আমি বলছি না, সব সময় ভাজি এসব ভালো লাগে না, আজ মিষ্টি কুমড়ো ভর্তা করব। বলছেন আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা, যা মন চায় তা করো। কড়াইতে আরও একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম। পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলোই একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরাটা লালচে করে ভাজা হলে এরপর মিষ্টি কুমড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। এবার শুধু ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কুমড়োটাকে এমনভাবে ভেজে নেব যেন পোড়া দাগ না লাগে আর কুমড়োটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ওভাবে করেই ভেজে নেব। কুমড়োটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। তারপরও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আরেকটু সিদ্ধ হোক। এই সুযোগে আমি তোপসে মাছগুলো ভাজার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। এভাবে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হচ্ছে। মিষ্টি কুমড়োটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজার জন্য সরিষার তেল দিলাম। তেলটা ভালো করে গরম হোক, মাছগুলো মাখিয়ে নিচ্ছি।
এক কাঁটাওয়ালা মাছগুলোর গা নরম থাকে, তাই একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে ভাজার সময় মাছগুলো আর ভাঙে না। এখন একটা একটা করে বিছিয়ে দিব। সব একসাথে দিয়ে দিলাম। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি মাছ রান্না করার জন্য অল্প পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ বাটা মিহি করে বেটে নেব। মাঝখানের মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। সবগুলো একসাথে উল্টানো যাবে না, তাই মাঝখানের মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি এবং ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়েছিলাম, তারপরও দুই একটা মাছ ভেঙে গেছে, কারণ এক কড়াইতে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দুইবার করে দিলে একটা মাছও ভাঙতো না। কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে কেটে ধুয়ে রাখা বরবটি আর বেগুন দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর বাটা মশলাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ। ঝাল মনে হচ্ছে কম হবে, তাই হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। ঝালও হবে, রঙও হবে। মশলাসহ সবজিগুলো খুব সুন্দর মতো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দেব ফোটানো গরম জল। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট পর দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। নাড়াবো না, নাড়াতে গেলে মাছ ভেঙে যাবে। চুলাটা অফ করে দিলাম, নামিয়ে নেব তরকারিটা। সব কিছু রেডি করে নেওয়াতে অল্প সময়ে 2টা রান্নাই হয়ে গেল। এখন আবার ওয়াটার হিটারে জল ফুটিয়ে ভাত বসাবো গ্যাসের চুলায়। রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এরই মধ্যে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ওয়াটার হিটারে জল ফুটিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই সুযোগে আমি মিষ্টি কুমড়োটা মেখে নেব। প্রথমে সামান্য লবণ দিয়ে শুকনো মরিচগুলো কষলিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়োতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, এখন শুধু পেঁয়াজ আর মরিচের পরিমাণ দিয়েছি সামান্য করে। কি সুন্দর নরম হয়ে গেছে কুমড়োটা, দেখতেই ভালো লাগছে।
সামান্য করে একটু সরিষার তেল দেব। রেডি হয়ে গেল লোভনীয় মিষ্টি কুমড়ো ভর্তা। আমার মায়ের হাতে মিষ্টি কুমড়ো ভর্তা খেয়েছিলাম, এখনও যেন সেই স্বাদ মুখে লেগে আছে। আমার মাকে দেখেছি বড় বড় করে মিষ্টি কুমড়োর পিস করে ওই পিসটা ভাতে দিয়ে দিতেন। ভাতের মাড় গেলে তখন কুমড়োটা উঠিয়ে নিয়ে ওটা এভাবে ভর্তা করতেন। আমি মাঝে মাঝে সিদ্ধ করেও করি, আবার এভাবেও করি। গরম গরম ভাত হলে শুধু মিষ্টি কুমড়ো ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে। আমার কাছে তো মিষ্টি কুমড়ো এমনিতেই ভালো লাগে, তার উপর আবার আজ মিষ্টি কুমড়ো ভর্তা। ভাত হয়ে গেছে, মাড়টা ঝরিয়ে নিচ্ছি। এবার স্নান করব, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। অনেক গরম পড়ছে, তাই ভাবছিলাম রান্নাবান্না শেষে পরে স্নান করব, এরপরে খাওয়া দাওয়া করব। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরও জল আসে নাই, তো এ কারণে স্নান করতে পারি নাই। পরে বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে, তিনি বলছেন যে মিটারের টাকা শেষ হয়ে গেছে, টাকা ঢুকালে তারপরে জল আসবে। তখন অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি, জল আসে নাই। উনি বলছেন ক্ষুধা লেগে গেছে, ভাত নাও, ভাত খেয়ে নেই, খাওয়া দাওয়া শেষে পরে স্নান করব। তো আজ আর ভিডিও করব না, স্নান করি নাই, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কোনো রকম খাওয়ার জল দিয়ে শুধু হাত মুখটা ধুয়ে নিয়েছি। তো আমাদের জন্য খাবার বেড়ে নিলাম। প্রথমে মিষ্টি কুমড়ো নিলাম, ভাতগুলো একেবারে গরম গরম। মিষ্টি কুমড়োটা খুবই মিষ্টি, এ কারণে এত যে চমৎকার লাগছে, মনে হচ্ছে যেন এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ। উনিও বলছেন অনেক ভালো হয়েছে মিষ্টি কুমড়ো ভর্তা। এখন নিলাম বেগুন বরবটি দিয়ে তোপসে মাছের চচ্চড়ি, এটাও খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গত 24 ঘন্টায় আপনারা যারা ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। এখন আপনাদের নামগুলি বলবো। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন এন ঘোষ কলকাতা থেকে, এরপর রানু বেগম ইতালি থেকে, দীপেশ দে, আসমা বেগম কানাডা থেকে, মনিকা সাহা, ইন্দ্রাণী বাসু, সোনিয়া দেবী, ববি দাশগুপ্ত, শাকির আহমেদ, নিবেদিতা সাহা, অনিমা বোস রাঁচি থেকে, প্রতিভা মহন্ত, আরতি ব্যানার্জি, রীতা দাস, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, কস্তুরী মজুমদার ছত্তিশগড় থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রত্না দাস ভারতী ইন্ডিয়া থেকে, মিতালি দত্ত, নিবেদিতা দে, রুবি দে, মলি দাস ঢাকা থেকে, মা মেয়ের ঘরোয়া ব্লগ, অর্চনা পাহাড়ি, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, রায়া ইয়াসমিন, সুমিতা দে আসাম থেকে, মেরি নাজমারি। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আমি অনেক দুঃখিত, একটা মাইক্রোফোন কিনতে হবে, তারপরে আমার ভয়েসটা আপনাদের কাছে শুনতে আগের মতোই ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার তো মার্কেট বন্ধ থাকবে, তার জন্য একটা মাইক্রোফোন কিনতে হলে শনিবার অথবা রবিবার, এরকম আরও 2-3 দিন সময় লাগবে। সেই পর্যন্ত আমার ভয়েসটা শুনতে হয়তো বা আপনাদের কাছে তেমন ভালো লাগবে না, কারণ চারিদিকে বিল্ডিংয়ের কাজ চলছে, চারিদিকে প্রচুর শব্দ থাকে দিনে রাতে। ওই মাইক্রোফোনটা থাকলে এই শব্দটা তখন আর শোনা যায় না।
কিন্তু এখন তো একেবারেই খালি, এ কারণে চারিদিক থেকে শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। আপনাদের কাছে আমার ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজ তো দেখা হলো না, আশা করি দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।